আমার মনে হচ্ছিল আমাদের সময়কার একজন সবথেকে বড় বিনিয়োগকারীর একটা দৃষ্টিভঙ্গি যেন স্পষ্ট দেখতে পেলাম। তবে শিক্ষার বিশাল সম্ভার এবং অভিজ্ঞতার থাকে আমি অসাধারণ গভীরতা আর অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম। ফলে আমি আগে যেভাবে চিন্তা করতাম সেই পুরনো পন্থাও আমার জানা আছে। আর এই একই সমস্যা বা পরিস্থিতির পিটার কিভাবে দেখতে পায় তাও আমার জানা আছে। আমার একটার বদলে দুটো চিন্তাধারা আছে, অর্থাৎ একটা সমস্যা বা ধারাকে বিশ্লেষণ করার একাধিক উপায় আছে এবং সেটা অমূল্য। আজ আমি প্রায়ই বলি, এক্ষেত্রে পিটার লিঞ্চ, ডোনাল্ড ট্রাম্প বা ওয়ারেন বুফে অথবা জর্জ সোরাস কী করতেন? তাদের বিশাল মনোশক্তির ক্ষমতাকে উপলব্ধি করার একটাই পথ ছিল, আর সেটা হলো বিনীতভাবে তাদের বক্তব্য শোনা। ঔদ্ধত্য অথবা সমালোচক ব্যক্তিদের প্রায়শই আত্মসম্মানবোধ কম থাকে এবং তারা ঝুঁকি হতে ভয় পায়। আপনি যদি নতুন কিছু শেখেন তাহলে আপনি যা শিখেছেন তা পুরোপুরি বোঝার জন্যে আপনার কিছু ভুল করাও স্বাভাবিক। আপনি যদি এতদূর পড়ে থাকেন তাহলে ঔদ্ধত্য আপনার সমস্যা নয়। ঔদ্ধত্য লোকেরা খুব কমই পড়ে অথবা টেপ কেনে। কেনই বা তারা তা করবে? তারই তো বিশ্বর কেন্দ্রস্বরূপ। প্রচুর বুদ্ধিমান লোক আছে যারা নিজেদের ভাবনা চিন্তার সঙ্গে নতুন ভাবধারণার দ্বন্দ্ব দেখলে তর্ক করে অথবা আত্মপক্ষ সমর্থনে কথা বলে। এক্ষেত্রে তাদের তথাকথিত বুদ্ধি ঔদ্ধত্যের সঙ্গে মিলে অজ্ঞতার সমান হয়। আমরা প্রত্যেকেরই একরকম লোকেদের জানি যারা উচ্চশিক্ষিত অথবা তাদের বিশ্বাস করে যে তারা বুদ্ধিমান, কিন্তু তাদের ব্যালেন্স শিট অন্য রকমের ছবি দেখায়। একজন সত্যিকারের বুদ্ধিমান লোক নতুন ভাবনাকে স্বাগত জানায়, কারণ নতুন ভাবনা আগের সঞ্চিত ভাবনার অভিনব যোগদান করতে পারে। শোনা কথা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা যদি সত্যি না হতো তাহলে ভগবান আমাদের দুটো কান আর শুধু একটা মুখ দিতেন। বেশিরভাগ লোক তাদের মুখ দিয়ে চিন্তা করে নতুন ভাবনা আর সম্ভাবনাগুলিকে স্বীকার করে নিতে পারে না। তারা প্রশ্ন করার বদলে তর্ক করে। আমি আমার অর্থের বিষয়ে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রাখি। আমি তাড়াতাড়ি ধনী হওয়া মানসিকতায় বিশ্বাস করি না, যা বেশিরভাগ লটারি খেলোয়াড় আর ক্যাসিনো জুয়ারিরা করে। আমি স্টকে কম বেশি, তবে আমি শিক্ষার বৃদ্ধিতে বিশ্বাসী। অনেক কিছু শিখতে থাকি। আপনি যদি এরোপ্লেন চালাতে চান তাহলে আপনাকে আমি প্রথমে এরোপ্লেন চালানোর শিক্ষা নিতে উপদেশ দেব। যারা স্টক বা রিয়েল এস্টেট কেনে অথচ তাদের মহামূল্য সম্পত্তি মস্তিষ্কে কখনো বিনিয়োগ করে না, তাদের দেখে আমি অবাক হই। যেহেতু আপনি একটা কি দুটো বাড়ি কিনেছেন তার মানে এই নয় যে আপনি রিয়েল এস্টেটের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। 3. সমাধানে বন্ধু বেছে নিন। বন্ধুত্বের ক্ষমতা। প্রথমত, আমি আর্থিক বিবৃতি দেখে আমার বন্ধু মনোনীত করি। আমার এরকম বন্ধু আছে যারা প্রতি বছর $1 মিলিয়ন রোজগার করে। কথা হচ্ছে আমি ওদের সবার কাছ থেকেই শিখি এবং সচেতনভাবে ওদের কাছে থেকে শেখার চেষ্টা করি। স্বীকার করতে দ্বিধা নেই যে অনেক লোক আছে যাদের অর্থের বলের জন্যই আমি তাদের সঙ্গ চাই, কিন্তু আমি কখনও তাদের অর্থ চাইনি। আমি তাদের জ্ঞানের সন্ধান করেছিলাম। কোনো ক্ষেত্রে এই সব লোকেরা যাদের অর্থ আছে তারা আমার প্রিয় বন্ধু হয়ে গেছে, কিন্তু সবাই নয়। কিন্তু এখানে একটা পার্থক্য দেখাতে চাই। আমি খেয়াল করেছি আমার পয়সাওয়ালা বন্ধুরা পয়সা নিয়ে কথা বলে। আমি দম্ভ করার কথা বলছি না, তাদের এই বিষয়টা কৌতূহল আছে, তাই আমি ওদের কাছ থেকে শিখি আর ওরা আমার কাছ থেকে শেখে। কিন্তু আমি যেসব বন্ধুকে জানি আর্থিকভাবে শোচনীয় অভাবের মধ্যে রয়েছে, তারা পয়সা বিনিয়োগের অথবা ব্যবসা সম্পর্কে কথা বলতে ভালোবাসে না। তাই আমি আমার যেসব বন্ধুরা আর্থিকভাবে সংগ্রাম করছে তাদের কাছ থেকেও শিখি। এতে আমিও কি করা উচিত নয় তা বুঝতে পারি। আমার অনেক বন্ধু আছেন যারা তাদের নাতিদীর্ঘ জীবনে $1 বিলিয়ন বেশি উপার্জন করেছেন। তাদের মধ্যে 3 জন একই অনুভূতি প্রকাশ করেছেন। তাদের দরিদ্র বন্ধুরা কখনো এসে জিজ্ঞাসা করেননি তারা কিভাবে এটা করলেন। তারা সাধারণত হয়তোবা ধার করা অথবা চাকরি, হয়তোবা দুটোই করে এসেছেন। সাবধানবাণী: গরিব অথবা ভীতুদের কথা শুনবেন না। আমার এরকম ভীতু বন্ধু আছে এবং আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু তারা যেন একটি ছোট মুরগি। যখন অর্থের, বিশেষ করে বিনিয়োগের প্রসঙ্গ আসে তাদের উপর আকাশ ভেঙে পড়ে। তারা সব সময় আমাদের বোঝাবে যে কিছু সফল হবে না। সমস্যা হচ্ছে লোকেরা ওদের কথা শোনে, কিন্তু যেসব লোকেরা অন্ধভাবে নৈরাশ্যজনক তথ্য মেনে নেয় তারা আসলে ছোট মুরগি। যেমন একটা প্রবাদ আছে, এক ধরনের লোকেরা একই চিন্তা করে। আপনি যদি বিনিয়োগ বিষয়ে তথ্যের স্বর্ণখনি CNBC টেলিভিশন চ্যানেলটি দেখেন তাহলে দেখবেন ওরা প্রায় একদল তথাকথিত বিশেষজ্ঞদের দেখায় এবং বিশেষজ্ঞ বলবে বাজারটা ভাঙতে চলেছে,
আর অন্যজন বলে বাজারটা ফুলে ফেঁপে উঠবে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, আপনি দুজনের কথাই শুনবেন। আপনার মস্তিষ্ক খোলা রাখুন, কারণ দুজনেরই বক্তব্য যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ গরিব লোকেরাই ছোট মুরগির কথা শোনে। আমার অনেক নিকট বন্ধুও আছেন যারা আমাকে কোনো বিষয়ে সওদা বা বিনিয়োগ করার বাধা দেওয়ার চেষ্টা করেন। কয়েক বছর আগে আমার এক বন্ধু বলেছিলেন তিনি খুব উত্তেজিত, কারণ তিনি তার সঞ্চয়ের 6% সুদের সার্টিফিকেট পেয়েছেন। আমি বলেছিলাম আমি রাজ্য সরকারের কাছ থেকে 16% সুদ অর্জন করি। পরের দিন তিনি আমাকে একটা রচনা পাঠালেন, তাতে আমার বিনিয়োগটা যে কী ভয়াবহ তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অথচ আমি বহু বছর ধরে 16% সুদ পাচ্ছি, আর তিনি পাচ্ছেন মাত্র 6%। আমি বলবো অর্থ সঞ্চয়ের পথে সবথেকে কঠিন হলো নিজের প্রতি সৎ থাকা এবং অন্যের কথা মতো না চলে স্বতন্ত্রভাবে চিন্তাভাবনা করা। কারণ সাধারণ লোকে সবচেয়ে দেরিতে পৌঁছায় এবং তাই তারাই হয় বলির পশু। যদি প্রথম পৃষ্ঠায় বড় সওদার খবর থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশি দেরি হয়ে গেছে, নতুন সওদার খোঁজ করতে হয়। আমার যখন সাঁতার কাটার সময় বলতাম আমার একটা ঢেউ আসবে, যেসব লোকেরা তাড়াহুড়ো করে ঢেউয়ের কাছে দেরিতে পৌঁছায় তারাই সাধারণত নিশ্চিহ্ন হয়ে যায়। বুদ্ধিমান বিনিয়োগকারীরা বাজারের সময় দেখে না, কিন্তু কোনো ঢেউ বাদ পড়ে যায় বা পরের ঢেউয়ের খোঁজে নিজেদের জন্য প্রস্তুত রাখে তার জন্য। তবে এটা বেশিরভাগ বিনিয়োগকারীদের কাছে কঠিন ব্যাপার, কারণ যে জিনিস জনপ্রিয় নয় তাদের পক্ষে সেটা কেনা বিপজ্জনক। ভীতু বিনিয়োগকারীরা ভেড়ার পালের মতো চলে, বিচক্ষণ বিনিয়োগকারীরা তাদের লাভের অংশ নিয়ে সরে যান, আর আকৃষ্ট এই সাধারণ বিনিয়োগকারীরা যেখানে আটকে পড়ে বিচক্ষণ বিনিয়োজক একটি বিশেষ বিনিয়োগ জনপ্রিয় হওয়ার আগেই তা কিনে নেয়। তারা জানে কেনার সময় তাদের লাভ হয়, বিক্রি করার সময় নয়। তারা ধৈর্য ধরে অপেক্ষা করে। যেমন আমি বলেছি, তারা বাজারের সময় দেখে না। ঠিক সাঁতারুদের মতন তারা পরের ঢেউয়ের জন্য নিজেদের প্রস্তুত করে। এগুলো সবাই ইনসাইডার ট্রেড ব্যবস্থাও আছে যেগুলো আইন মাফিক, কিন্তু যেভাবেই হোক এটা ইনসাইডার ট্রেডিং। শুধু একটা বিশেষ লক্ষণীয় হলো আপনি ভিতর বা ইনসাইড থেকে কত দূরে। ধনীর সঙ্গে বন্ধুত্বের একটা কারণ হচ্ছে এরা ভিতরের খবর রাখে এবং সেখানেই সম্পদ তৈরি হয়। এটা তথ্যের ভিত্তিতে তৈরি হয়। আপনি পরবর্তী চড়া বাজারে খবর জানতে চাইবেন, ভেতরে ঢুকতে চান, আর বাজারের মন্দা হবার আগে বেরিয়ে আসতে চাইবেন। আমি বলছি না বেআইনিভাবে এটা করুন, কিন্তু যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন ততই আপনার ঝুঁকিতে বেশি একটু লাভের সুযোগ। এই জন্যই প্রয়োজন বন্ধুর, সেটাই আর্থিক বুদ্ধির পরিচয়। একটা ফর্মুলায় দক্ষ হন, তারপর নতুন একটা শিখুন। দ্রুত শেখার ক্ষমতা। পাউরুটি বানানোর জন্যে প্রতিটি রাঁধুনির মনে মনে হলেও একটি রন্ধন প্রণালী অনুসরণ করেন। অর্থ উপার্জনের ক্ষেত্রেও এই কথা সত্যি। সেই জন্যে অর্থকে অনেক সময় ময়দার তাল বা ডো বলা হয়ে থাকে। কথিত আছে, তুমি যা খাবে তুমি তাই হয়ে যাবে। আমি একই যুক্তি একটু অন্যরকমভাবে বলি। আমি বলি তুমি যা পড়বে তুমি তাই হয়ে যাবে। অন্য কথায়, আপনি কি পড়েছেন এবং শিখেছেন সে সম্বন্ধে সাবধান হন, কারণ আপনার মস্তিষ্কের ক্ষমতার এত বেশি যে আপনার মাথায় যা ঢোকাবেন তাই হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি রান্নাবান্না সম্বন্ধে পড়াশোনা করেন, আপনার তাহলে রান্নার প্রবণতা বাড়বে, আপনি একজন দক্ষ রাঁধুনি হয়ে যাবেন। আর যদি রাঁধুনি হতে না চান তাহলে আপনার অন্য কিছু পড়াশোনা করা প্রয়োজন, যেমন স্কুলের শিক্ষা দেওয়ার ব্যাপারে পড়াশোনা করার পর আপনি সাধারণত শিক্ষক হয়ে যাবেন। এই রকম চলতেই থাকে। আপনার পাঠ্য বিষয়টি বেছে নিন সাবধানে। যখন অর্থের প্রসঙ্গ আসে সবার কাছে সাধারণত এটাই প্রাথমিক ফর্মুলা থাকে যেটা তারা স্কুলে শিখেছিল, আর সেটা হচ্ছে অর্থের জন্য কাজ করুন। যে ফর্মুলাটা এই পৃথিবীতে সবচেয়ে সুস্পষ্ট তা হলো প্রতিদিন সকালে লাখ লাখ লোক ওঠে, চাকরিতে যায়, অর্থের জন্য উপার্জন করে, বিলের পয়সা মেটায়, চেক বই ব্যালেন্স করে, কিছু মিউচুয়াল ফান্ড কেনে আর কাজে ফিরে যায়। এটাই প্রাথমিক ফর্মুলা বা প্রণালী। আপনি যা করেছেন তাতে আপনার যদি বিরক্তি বা ক্লান্তিবোধ হয়, অথবা আপনি যদি যথেষ্ট উপার্জন না করেন, তাহলে আপনার দরকার অর্থ উপার্জনের ফর্মুলাটা পরিবর্তন করা। অনেক বছর আগে যখন আমার বয়স 26 ছিল, আমি একটা সপ্তাহান্তের ক্লাসে যোগ দিয়েছিলাম যার বিষয়বস্তু ছিল কি করে রিয়েল এস্টেট, ফ্লোর ক্লোজার, বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ কিনতে হয়। আমি একটা ফর্মুলা শিখেছিলাম। পরের পদক্ষেপ ছিল আমি যা শিখেছি সেটাকে বাস্তবে কার্যকর করার চেষ্টা। সেখানেই বেশিরভাগ লোক থেমে যায়। 3 বছর ধরে যখন আমি জেরক্সের সাথে কাজ করছিলাম, আমি আমার অবসর সময়ে ফ্লোর ক্লোজার কেনার পারদর্শী হবার শিক্ষাটা কাটাতাম।
এই ফর্মুলা প্রয়োগ করে আমি বেশ কয়েক মিলিয়ন ডলার করেছি। তখন এটা মন্থর হয়ে গেছে এবং বেশি সংখ্যক মানুষ এই কাজটা করছে, তাই আমি ফর্মুলাতে দক্ষ হয়ে গেলাম। আমি অন্য ফর্মুলার সন্ধানে চলতে লাগলাম। বেশ কয়েকটা ক্লাসে আমি যা শিখেছি তা সরাসরি হয়তো কোনো কাজে ব্যবহার করিনি, কিন্তু আমি সময় মতো নতুন শিখেছি। আমি ডেরিভেটিভ ট্রেডারদের জন্য পরিকল্পিত ক্লাসে যোগ দিয়েছি, কমোডিটি অপশান ট্রেডারদের ক্লাসে যোগ দিয়েছি, আবার বিশৃঙ্খলা বিশেষজ্ঞদের ক্লাসেও যোগ দিয়েছি। আমি আমার গণ্ডির বাইরে নিউক্লিয়ার ফিজিক্স আর স্পেস বিজ্ঞানী পারদর্শী বৈজ্ঞানিকদের সভায়ও গিয়েছি। তাই আমি অনেক শিখেছি, যা স্টক মার্কেট, রিয়েল এস্টেট বিনিয়োগে আরও অর্থপূর্ণ ও লাভজনক করেছে। বেশিরভাগ জুনিয়র কলেজ আর কমিউনিটি কলেজ আর্থিক পরিকল্পনা আর পুরাতনী বিনিয়োগের বিষয়ে ক্লাস হয়। প্রারম্ভিক স্তরে এগুলো অনেক ভালো। আমি সবসময় আরও দ্রুত ফর্মুলা খুঁজি। প্রায় প্রতিনিয়ত আমি একদিনে এত উপার্জন করি যা অনেকে সারা জীবনে করতে পারে না। আর একটা পার্শ্ব টিকা, আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আপনি কি করে জানেন তার আর অত মূল্য নেই, কারণ প্রায়শই আপনি যা জানেন তা হয়তো সেকেলে। আপনি কত দ্রুত শিখতে পারেন সেই দক্ষতা অমূল্য। যদি প্রচুর উপার্জন করতে, ডো সংগ্রহ করতে চান, দ্রুততর ফর্মুলা খোঁজার জন্যে, প্রণালী খোঁজার জন্যে এই ক্ষমতা অমূল্য। অর্থের জন্য কঠোর পরিশ্রম করা পুরাতনী প্রস্তর যুগের চিন্তাধারা। 5. আগে নিজেকে পারিশ্রমিক দিন। স্বনিয়মানুবর্তিতার ক্ষমতা। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, ধনী হওয়ার চেষ্টা করবেন না। আপনি বরং মেরিন কার্স বা অন্য কোনো ধার্মিক সংস্থায় যোগ দিতে পারেন নিজের ওপর নিয়ন্ত্রণ আনার জন্যে। সেক্ষেত্রে বিনিয়োগ করা অর্থহীন। অর্থ উপার্জন করুন আর উড়িয়ে দিন। স্বনিয়মানুবর্তিত অভাব বেশিরভাগ লটারি বিজেতাদের লক্ষ লক্ষ টাকা জেতার সত্ত্বেও পূর্ব মুহূর্তে তাদের দেউলিয়া করে দেয়। লোকেদের যখন বেতন বাড়ে, তাদের নিয়মানুবর্তিতার অভাব তখনই গাড়ি কিনতে বা সমুদ্রযাত্রা করতে প্ররোচিত করে। 10টা পদক্ষেপের কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ তা বলা শক্ত, কিন্তু সব পদক্ষেপগুলোর মধ্যে এই গুণটি আপনার স্বভাবের অনুরূপ না হলে এই গুণটিতে সুদক্ষ হওয়াই বোধহয় সবথেকে কঠিন। আমি তো বলবো যে ব্যক্তিগত স্বনিয়মানুবর্তিতার অভাবে ধনী, গরিব আর মধ্যবিত্তদের মধ্যে প্রভেদের প্রধান কারণ। সোজা কথায় বলতে গেলে যেসব লোকেদের আত্মসম্মান অত্যন্ত কম এবং যাদের আর্থিক চাপ সহ্য করার ক্ষমতা কম, তারা কখনো ধনী হতে পারে না। আমি যেমন বলেছি, আমার ধনবান বাবার কাছ থেকে পাওয়া একটা শিক্ষা হচ্ছে, পৃথিবী লোকেদের চারিদিক থেকে ধাক্কা দেয়। এর কারণ এই নয় যে অন্যরা উৎপীড়নকারী, এর কারণ হলো ওই ব্যক্তির আন্তরিক নিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তিতার অভাব। যাদের মধ্যে আন্তরিক সহিষ্ণুতার অভাব থাকে, তারা অনেক সময় স্বনিয়মানুবর্তিতার লোকের শিকার হয়। আমি যে ব্যবসায়ীদের ক্লাসে পড়াই, তাদের সবসময় মনে করিয়ে দিই যে তারা যেন তাদের উৎপাদিত দ্রব্য, সেবা বা যন্ত্রপাতির উপর নিজেদের কেন্দ্রীভূত না করে, বরং যেন পরিচালিত দক্ষতা, ক্ষমতা বাড়ানোর মনোযোগ দেন। আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য 3টি সবথেকে গুরুত্বপূর্ণ পরিচালনা দক্ষতা হচ্ছে ক্যাশ ফ্লো পরিচালনা করা, লোকেদের পরিচালনা করা এবং ব্যক্তিগত সময়ের পরিচালনা। আমি বলবো এই 3টি পরিচালনা করার ক্ষমতা শুধু ব্যবসায়ী নয়, সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একজন ব্যক্তি হিসেবে অথবা পরিবারের সদস্য হিসেবে কিভাবে জীবন কাটাচ্ছেন, সেখানেও যেমন এর ভূমিকা আছে, তেমনি একটা ব্যবসা, দাতব্য সংস্থা, শহর বা জাতির ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই প্রতিটি দক্ষতা স্বনিয়মানুবর্তিতার পারদর্শিতার সাথে বৃদ্ধি পায়। আগে নিজেকে পারিশ্রমিক দিই, এই বিষয়টি হালকাভাবে নেবেন না। আগে নিজেকে পারিশ্রমিক দিন উক্তিটি জর্জ ক্লাসেনের দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে আছে। এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে গেছে, কিন্তু যদিও লক্ষ লক্ষ লোক এই ক্ষমতাশীল বক্তব্যটা অনায়াসে বারবার বলে, খুব কম লোকই এই উপদেশটা মেনে চলে। যেমন আমি বলেছি, আর্থিক জ্ঞান সংখ্যা পড়তে শেখায় আর সংখ্যাগুলোই গল্প তৈরি করে। একজন ব্যক্তির আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেখে আমি অনায়াসে বুঝতে পারি যে মানুষটা উচ্চকণ্ঠে আগে নিজেকে পারিশ্রমিক দাও ঘোষণা করে সে সত্যি সত্যি যা প্রচার করে তাই অভ্যাস করে কিনা। একটা ছবি হাজার কথার সমান। সুতরাং আবার আমরা যারা নিজেদের আগে পারিশ্রমিক দেয় তাদের সাথে যারা দেয় না তাদের আর্থিক বিবৃতি তুলনা করে দেখি। আবার এটার জন্য ক্যাশ ফ্লো বোঝা দরকার। যে গল্পটা শোনাবো বেশিরভাগ লোক সংখ্যাগুলো দেখে অথচ গল্পটা দেখতে পায় না। আপনি যদি ক্যাশ ফ্লোর ক্ষমতা সত্যি সত্যি বুঝতে শুরু করে থাকেন, আপনি শিগগিরই বুঝতে পারবেন পরের পাতার ছবিটিতে কি ভুল আছে
অথবা 90% লোক সারা জীবন পরিশ্রম করে কাজ করার পরেও যখন আর কাজ করার সামর্থ্য থাকে না, তখন সোশ্যাল সিকিউরিটির মতো সরকারের সাহায্যের দরকার হয়। আপনি কি দেখতে পাচ্ছেন উপরের ছবিটি এমন একজন ব্যক্তিকে কাজে প্রতিফলিত করেছে যে নিজেকে আগে পারিশ্রমিক দেওয়ার বিকল্প বেছে নিয়েছে। প্রতি মাসে তাদের মাসিক খরচ করার আগে তারা সম্পত্তি তালিকায় অর্থ সঞ্চয় করে। যদিও লক্ষ লক্ষ লোক ক্লাস 10 এই বই পড়েছে, আগে নিজেকে পারিশ্রমিক দাও কথাটার মানে বুঝেছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের সবচেয়ে শেষে পারিশ্রমিক দেয়। যারা বিল আগে মেটানোর মনে প্রাণে বিশ্বাসী, আমি তাদের চিৎকার শুনতে পাচ্ছি। যারা সময় মতো বিলের পয়সা দেয়, আমি বলছি না যে দায়িত্ব জ্ঞানহীন, বিলের পয়সা দেবেন না। আমি শুধু বলছি বইটাতে যা বলেছে তাই করুন, আগে নিজেকে পারিশ্রমিক দিন। তার উপরের ছবিটা সেই কাজের সঠিক অ্যাকাউন্টিংয়ের ছবি, যেটা পরে দেখানো হচ্ছে তার নয়। আমার স্ত্রী আর আমার বেশ কয়েকজন বুক কিপার্স, অ্যাকাউন্টেন্ট আর ব্যাংকার আছে যাদের আগে নিজেকে পারিশ্রমিক দিন সিদ্ধান্ত মেনে নিতে বিরাট সমস্যা হতো, কারণ এইসব আর্থিক পেশাদারিরা আসলে জানতো না যে তাই করেন, অর্থাৎ তাদের নিজেদের সবার শেষে বেতন দেন, তারা বাকি সবাইকে আগে বেতন দেন। আমার জীবনের বেশ কয়েক মাস যখন যে কারণেই হোক বিলের চেয়ে ক্যাশ ফ্লো অনেক কম ছিল, তাও আমি আমাকেই আগে বেতন দিয়েছি। আমার অ্যাকাউন্টেন্ট আর বুক কিপার ভয়ে চিৎকার করেছেন, ওরা আপনাকে তাড়া করবে, IRS আপনাকে জেলে নিয়ে যাবে, আপনি আপনার ক্রেডিট রেটিং নষ্ট করবেন, ওরা বিদ্যুৎ কেটে নেবে। আমি তাও আগে নিজেকে পারিশ্রমিক দিয়েছি। কেন আপনি জিজ্ঞাসা করবেন? কারণ সেটাই দি রিচেস্ট ম্যান ব্যাবিলনের গল্পটা। স্বনিয়মানুবর্তিতার আর আন্তরিক সহিষ্ণুতার ক্ষমতা, অমার্জিত ভাষায় সাহস বলা যায়। যেমন আমি যখন ধনবান বাবার সঙ্গে প্রথম মাসে কাজ করতে শিখেছিলাম, বেশিরভাগ লোক চারিপাশ থেকে ধাক্কা খাওয়ার জন্য তৈরি থাকে। একজন বিল সংগ্রহকারী ফোন করে ভয় দেখায়, টাকা দাও না হলে, তাই আপনি পয়সা দেন আর নিজেকে মাইনে দেন না। একজন সেলস ক্লার্ক বলে এটা আপনার চার্জ কার্ডে ঢুকিয়ে নিন। আপনার রিয়েল এস্টেট এজেন্ট বলে এগিয়ে যান, সরকার আপনার বাড়িতে একটা ট্যাক্সের ছাড়ের অনুমতি দিচ্ছে। বইটা সত্যি এসব বিষয়ে নিয়েই। স্রোতের বিপরীতে যাওয়ার সাহস আর ধনী হওয়া নিয়ে আপনি দুর্বল না হলেও অর্থের প্রসঙ্গ যখন আসে অনেকেই দুর্বল হয়ে যান। আমি বলছি না যে আপনিও দায়িত্বজ্ঞানহীন হয়ে উঠুন। আমার ক্রেডিট কার্ডে কোনো ধার নেই বা অন্য কোনো ধার নেই, কারণ আমি প্রথমে নিজেকে বেতন দিই। আমি আমার আয় রাখি ন্যূনতম, কারণ আমি সরকারকে এর থেকে পয়সা দিতে চাই না। তাই আপনাদের মধ্যে যারা দি সিক্রেটস অব দি রিচ এর ভিডিওতে দেখেছেন, তারা জানেন আমার আর এক নেভেদা সংগঠনের মাধ্যমে সম্পত্তির তালিকা থেকে আসে। আমি যদি অর্থের জন্য কাজ করি, সরকার সেই অর্থ নিয়ে নেয়। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ। কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়ি না। ক্রেতার ধার আমার পছন্দ হয় না। আমার বেশ কিছু দায় আছে, 99% জনতার চেয়ে বেশি, কিন্তু আমি এর জন্য অর্থ দিই না। অন্যরা আমার দায় শোধ করে, তাদের বলে ভাড়াটে। সুতরাং নিজেকে আগে বেতন দাও। এর 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমত ঋণে জড়াবেন না। যদিও আমি আমার বিল সব থেকে শেষে মেটাই, তবে এতে আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ বিলই রাখি। দ্বিতীয়ত, যখন আমার টাকা কম পড়ে আমি তখনও নিজেকে আগে বেতন দিই। যারা ধার দেয় এমনকি সরকারকেও চেঁচাবার সুযোগ দিই। তাই কড়া এবং কঠোর হাতে শাসন করলে আমার ভালো লাগে। কেন? কারণ এই লোকগুলো আমার একটা উপকার করে, তারা আমাকে আরও উপার্জন করতে প্রেরণা দেয়। তাই আমি নিজেকে আগে বেতন দিই, পয়সাটা বিনিয়োগ করি, আর যারা ধার দেয় তাদের চেঁচাতে দিই। আমি সাধারণত তাদের সময় মতো ঋণ শোধ করি। আমার স্ত্রী আর আমার ক্রেডিটের সুনাম আছে। আমার ক্রেতার ঋণ শোধ করতে গিয়ে শুধু চাপে পড়ে সঞ্চয় খরচা করে ফেলি না, অথবা স্টক ভাঙিয়ে ফেলি না। সেটা আর্থিকভাবে খুব বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং উত্তরটা হচ্ছে, এক খুব বড় ঋণে জড়িয়ে পড়বেন না। যা আপনাকে শোধ করতে হবে, আপনার খরচ কম করুন। প্রথমে সম্পত্তি গড়ে তুলুন, তারপর বড় গাড়ি কিনুন। ইঁদুর দৌড়ে আটকে যাওয়ার বুদ্ধিমানের কাজ নয়। 2, যখন আপনার টাকা কম পড়বে চাপ বাড়তে দিন। আপনার সঞ্চয় বা বিনিয়োগের থেকে খরচা করবেন না। চাপটাকে আপনার আর্থিক প্রতিভা জাগিয়ে তোলার প্রেরণা হিসেবে ব্যবহার করুন। এই চাপ আপনাকে উপার্জনের ও বিল মেটানোর নতুন রাস্তা দেখাবে। এভাবে আপনি আরও উপার্জনের ক্ষমতা বাড়াতে পারবেন, সাথে সাথে বুদ্ধিও বৃদ্ধি পাবে। তাই অনেক সময় যখন আমি আর্থিক সংকটে পড়েছি, আমি আমার নিজের রোজগার বৃদ্ধির জন্য মস্তিষ্ক ব্যবহার করেছি, সাথে আমার সম্পত্তির তালিকায় সম্পত্তিও রক্ষা করেছি দৃঢ়ভাবে।
আমার বুককিপার চিৎকার করেছেন সুরক্ষায় আচ্ছাদনের জন্যে, কিন্তু একজন ভালো সৈনিকের মতো দুর্গ রক্ষা করেছি, সম্পত্তির দুর্গ। গরিব লোকেদের স্বভাবও গরিব। একটা সাধারণ পদভ্যাস হলো সঞ্চয়ে হাত দেওয়া। ধনীরা জানে সঞ্চয় ব্যবহার করা যায় শুধু অর্থ সৃষ্টি করতে, বিল দেওয়ার জন্য নয়।